ভাইয়া এই বাইকটা কি আপনার? আপনি তো দেখেন না, আপনি শুধু ঘুরেন ফিরেন। হ্যাঁ, আমি আপনার আইতে যাইতে দেখি, কিন্তু কখনো আপনি কথাও করেন না, কিছুই করেন না। কি বস, এরকম অবস্থা দেখা যায়, বোঝা যায়। কি অবস্থা তোর? আছি, বাসায় থাকি। এটা কি কি লাগাইছস? এর মধ্যে তোর রেসিং কয়েল লাগানো আছে আর রেসিং প্লাগ, ওই যে লেজার রিজন প্লাগ লাগানো আছে। ফিল্টার মিল্টার সব আগেরটা না? না, ফিল্টার তো রেসিং, ওই যে সেটটা বিএমসি। সো R15M ইন্ডিয়ানটা ডুয়েল এবিএস। আসলে এই বাইকটা আমার কাছে যেটা মনে হয় সেটা হইতেছে R15 ভার্সন 3তেই আছি। ডেইলি ইউজে আসলে একটু কষ্টই হয়, হাতের কবজিতে কষ্ট হয়, এটা সবারই মতামত। আমি নিজেও ভার্সন 3 বা 4 যে কদিন চালাইছি, হাতের কবজি ব্যথার একটা বড়সড় ইস্যু আছে, কিন্তু যেহেতু ওইভাবে লং রাইড দেয়া হয় না, সো ব্যাক পেনের ইস্যুটা আমি জানি না। তবে কম্পেয়ার যদি করি তাহলে অবশ্যই কমফোর্টের দিক থেকে R15-এর চেয়ে CBR-এর কমফোর্টনেসটা একটু বেশি। ওভারঅল লুক R15 ওভারঅল একটু বেশি মার্ক পাবে। ও বলল যে বেশ কিছু মডিফিকেশান এটার মধ্যে করা হয়েছে, রেসিং কয়েল থেকে শুরু করে। ওরে বাবা, অন্য তো একটা জিনিস লাগাইছে। আমার বাইকের খুঁটিনাটি দেখতেছে দোস্ত। তো যাই হোক, ব্যাক ইনটু মাই CBR। আর আজকে আপনাদের সাথে ছোটোখাটো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন আমি সবসময় হন্ডার বাইক চালাই। আমি বেসিক্যালি 2009-এর মাঝামাঝি বা শেষের দিকে হবে, তখন 3 পার্ট হ্যান্ডেলের পালসার খুব একদম রিসেন্ট আসছে। তখন পালসার, হাঙ্ক এগুলো হইতেছে একদম টপ লেভেলের বাইক। আমার তখনই ইচ্ছা ছিল যে আসলে আমি R15 ভার্সন 1টা নিব। আর R15 ভার্সন 1 কিন্তু তারও আগের বাইক। এটা রাস্তায় একদমই দেখা যেত না তখন। আমি 2-1টা দেখছিলাম, খুব রেয়ার তখন। আমার যতটুকু ধারণা, আমার মনে যতটুকু পড়ে, R15 ভার্সন 1-এর দাম ছিল তখন মেবি 2,60,000, আমার মনেও নাই। কিন্তু ওই যে অ্যামাউন্ট, সেটা তো ভাই আমাদের কাছে একটা গাড়ি কেনার সমান, এরকম একটা অবস্থা। জানি যে বাসা থেকে এগুলো কখনোই দিবে না, কিন্তু বাইকটা তো সেই। লাকিলি ভাই পালসার, সেই পালসার আব্বুই কিনে দিছিল শোরুম থেকে। ওই বাইকটা অনেক প্যারা দিতেছিল, এই কারণে বিক্রি করছি। আবার মনে মনে আরেকটা চাহিদা ছিল, পরে প্রায় 2 মাসের মতো অপেক্ষা করছি। কিন্তু আমার টার্গেট ছিল আসলে আমি R15ই নিব, যেভাবেই হোক। 2 মাসের মতো অপেক্ষা করে টাকা পয়সা জোগাড় করে, তখন অনেক কিছু করতাম টাকা পয়সার জন্য। যাই হোক, ওইদিকে আর না যাই। শখগুলো ঠিকই মিট করছি, কিন্তু সৎ উপায়ে। ইউজড একটা নেয়ার মতো টাকা ছিল আমার কাছে, 2,70,000 টাকা। আর ততক্ষণে দেখা গেছে 2012-তে যখন, না সরি 2011 শুরুর দিকে, তখন আসলে R15-এর দামটা আরেকটু বেশি। তার কারণ তখন মোটামুটি বেশ ভালো পপুলার R15। তখন নতুন মেবি দাম ছিল 4 লাখের কাছাকাছি, মেবি যতটুকু মনে পড়ে। এক বড় ভাইয়ের কাছ থেকে আমি ব্লু কালারের একটা নিয়েছিলাম। বেশিরভাগ সার্জেন্টি পেপারস বুঝতো না যে কোনটা জেনুইন পেপার, কোনটা। আর তখন চেক করতো সব জায়গায়, কিন্তু ধরার মতো কোনো স্কোপ পাইতো না যে কোনটা বর্ডার ক্রস বা কোনটা কি। আমি আসলে কাগজপত্র সহই বাইকটা নিয়েছিলাম, যে আমার একটু ইউনিক কালার দরকার, নীলের মধ্যে, পেপারে ব্লু আছে। তো আমি বেসিক্যালি করতাম কি, যখনই কোনো কালার করতাম, রেড থাকলে রেডের কাছাকাছি একটা কালার দিতাম, যার কারণে কিছু করার থাকতো না। আবার ব্লু থাকলে ব্লুয়ের কাছাকাছি একটা কালার দিতাম, কারণ একটা সামান্য চেঞ্জে কিন্তু পেপারসে কোনো চেঞ্জ করা লাগে না। বাট আপনি যদি কালারের ধরনটাই চেঞ্জ করে ফেলেন, যে ধরেন ব্লু ছিল আপনি হোয়াইট করছেন, এটা তো অসম্ভব। ওই টেকনিকটাই আমি ইউজ করে আমি করছি কি, পার্পল টাইপের করে ফেলছি। আমি আজকে মূলত বেরোইছি আপনাদের সাথে এই ছোটোখাটো গল্পগুলো করার জন্য। আর সেকেন্ড থিং হচ্ছে, আমার খুব কাছের বড় ভাই, আমার খুব কাছের 2 জন বড় ভাই, তারা আসছে এইদিকে। দেখা করে গল্প হলে তারপর আপনাদের সাথে আবার সেই আমার CBR আর R15-এর গল্পটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমি তো এত দূরে তো ভাই যাওয়া সম্ভব হয় না সবসময়, অনেক দূর।
ওই একটা ইউটার্ন নিতে পুরো বাংলাদেশ ঘোরা লাগে। জালাল ভাই কি অবস্থা, কেমন চলছে? আমি অলওয়েজ ফাইন। অলওয়েজ ফাইন না? আলহামদুলিল্লাহ। জীবন যেখানে যেমন ব্যস্ততার কারণে স্বপ্ন পূরণ হয় না, আবার স্বপ্ন পূরণ করতে গেলে এদিকে আবার মানে হিমশিম খেয়ে যায়। আবার বের হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, নতুন বছর আসতেছে 2023 সাল, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। 23 সালে ইনশাল্লাহ নতুন উদ্যমে আবার শুরু হবে, সর্বশক্তি নিয়োগ করবো মাঠে ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ ভাই। কি চলে ভাই? ফগ চলে। ফগ চলে, वो तो चल रहे हैं यार, और क्या चले। ধন্যবাদ ভাই, এখন সজল ভাই বলেন কেমন চলতেছে আপনার? অফিস টফিস ভালোই চলতেছে, কাজের চাপ যাচ্ছে একটু, কিন্তু অফিস করে ইউটিউবে এটা খুব একটা হচ্ছে না, বেরোতে পারতেছি না। খুবই টাফ, সময় পাই না। সারাদিন পর অফিস শেষে যখন বাসায় ফিরে তখন মনে হয় কি একটু রেস্ট নিই, আর একটা মুভি দেখি। এই করতে করতে দিনগুলো শেষ চলে যাচ্ছে। আসলে একটু কন্টিনিউটি লাগবে, প্রতিযোগিতা তো অনেক বেশি। আবার দেখা গেছে এই যে এডিটিং এ বসলে অনেক সময় লেগে যায়। সব থেকে কঠিন মানে মানুষ তো মনে করে আমরা ভিডিও 12 দিয়ে দিই, হ্যাঁ, বিষয়টা তো তা না, কতগুলো রাত কেটে যায়। এটা কিন্তু অনেকেই বুঝে না, বিশেষ করে যারা এই রিলেটেড কাজ করে না তারা বুঝে না। জালাল ভাই বললো যে 2023 নতুন উদ্যমে দেশের বাইরে ট্যুর হবে সর্বশক্তি নিয়ে। হ্যাঁ ঠিক আছে। এখন সজল ভাইয়ের এই ব্যাপারে কি মতামত? জালাল ভাই যেদিকে আমিও সেদিকে। জালাল ভাই সর্ব উদ্যমে নামবে, আমিও। আমরা ইন্ডিয়া যাবো ইনশাল্লাহ। তবে ভাই আপনি কিন্তু ভালো করতেছেন এবং আপনি চালাই যান। থ্যাংক ইউ সো মাচ ভাই। না আপনারা কিন্তু শিহাব ভাইকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, হ্যাঁ ঠিক আছে? লোকটা কন্টিনিউটি ধরে রাখছে, এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ। তবে এই দুইজন মানুষ আমার মনে আছে কুয়াকাটা ট্যুরে খুব ভালোভাবে ইন্সপাইরেশন দিতেছিল যে শিহাব ভাই আপনার একটা ধরন আছে, ধরনটা ভালো। বিশেষ করে জালাল ভাই বলতেছিল আমি মানুষটাই এরকম যে আসলে নিজে যেরকম ওইভাবে প্রেজেন্ট করাটা পছন্দ করি, আরেকজন একটা কপি না আছে। কপি করার কি দরকার? আমার বড় ভাই জালাল ভাই চ্যানেলটার নামটা বলে দেন ভাই। ট্রাভেল উইথ শেখ জালাল। ট্রাভেল উইথ শেখ জালাল। আর সজল ভাইয়ের? আমার একটা আছে ছোট চ্যানেল, ইউএম সজল, আম সজল, উম্মা সজল। আচ্ছা ইউএম সজল। ইউএম সজল, ঠিক আছে। আমরা আড্ডা দিচ্ছি আর আসি। এটা কি জানো ভাই? পরিকল্পনা মন্ত্রণালয় না? আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি, পরিবার পরিকল্পনা, ভবিষ্যৎ ট্যুরের পরিকল্পনা। তো এখানে একটা চা খাই ভাই, আপনাদের ছাড়াই চা খাইতেছি। আমরা চা খাইছি। চা খাই, আড্ডা দিই, আবার কথা হবে ইনশাল্লাহ বাইকে বসে। একটা টান মারি, বসে কিন্তু একটা আলাদা মজা লাগে। আপনার মালের দাম কত? 9,000 টাকা না? আচ্ছা, আমার তো বাইক চেঞ্জ করার ইচ্ছা তৈরি হয়ে গেল। মাথা নষ্ট হবে, মনে হবে যে বাইক চেঞ্জ করি। এটা একটা সমস্যা ভাই, আপনি ভালো জিনিস চালাইলে না মনে আটকা যায়, এটা একটা অসুবিধা, বুঝছেন? স্পোর্টি সিটিং পজিশন। চাবি কোথায় যায়? এখানে না? হ্যাঁ, যান একটু ঘুরে আসেন, ঘুরে আসেন। দেখে শুনে আওয়াজটা কি রকম? বাদ কিন্তু ইয়া মারেন, পিকআপ মারেন, যান টান দেন। আমার কাছে 4,500 থাকলে আমি এখনই কোথাও বাইক দিয়ে দেবো। 4 থাকলেও কোথাও বাইক 50 দিচ্ছে আগে। সজল ভাই উঠি, থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হবে ভালো লাগলো। বাইক সাবধানে চালান ইনশাল্লাহ ভাই, দোয়া রাখেন। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো লাগলো আড্ডা দিয়ে। আবার এরকম কাছাকাছি আসলে একটা ফোন দিয়েন ভাই, আইসা বলবো না ইনশাল্লাহ। উঠি ভাই, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ, লাগলে ফোন দিয়েন ভাই। আশা করি চিনবেন, বিশেষ করে যারা আমার পটুয়াখালী বলতে কুয়াকাটা, পটুয়াখালী, বরিশালের যেই ব্লগটা ছিল সেই এপিসোডগুলোতেই ভাইদের সাথে আমার ইন্ট্রোডাকশনের পার্টটা শেষ হয়ে গেছিলো। তো সিবিআরে এইভাবে শিফট হওয়ার পরে আমার কাছে মনে হইতেছিল যে R15-এর চেয়ে কমফোর্টের দিক থেকে R15-এর চেয়ে অনেক ভালো, ব্যালেন্সের দিক থেকে অনেক ভালো না হইলেও R15-এর কাছাকাছি, আর মাইলেজটা R15-এর চেয়ে ভালো। এরপরে আসলে আমি দেখলাম যে আমার হাত ব্যথা, কোমর ব্যথা, কাঁধ ব্যথা, কোনো ব্যথাই নাই, যার কারণে খুব বেশি ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, সিটিং পজিশনটা একটু বুড়া মানুষের মতো, কিন্তু আরামটাই আসলে সব। কারণ শখ আমরা করি, সব শখ যে আসলে লাস্টিং করে বিষয়টা কিন্তু তা না। লং টার্ম R15 চালানোর পরে শরীর নিতেছিল না। আর 2018-তে এক্সমোশন যখন প্রথম লঞ্চ হয়, আমি প্রথম দেখাতেই এটা খুবই ভালো লাগছে। প্লাস সেটা ABS ছিল, ডুয়েল চ্যানেল ABS। সব কিছু মিলে আমার কাছে মনে হইতেছিল যে এইটা ভালো একটা অপশন হইতে পারে। কিন্তু আবার ওইদিকে CBR-এর মায়াও ভুলতে পারবো না। তখন আমি CBR-এর পাশাপাশি এক্সমোশনটা নিয়ে ফেলছিলাম।
2 বছরে আমার বাইকটা সর্বোচ্চ চালানো হয়েছিল 5000 কিলো মেবি, কিন্তু পরেই থাকে বেশি। সিবিআরে যতটুকু চালানোতে কমফোর্ট, এক্সমোশনটা চালানোতে এতটা কমফোর্ট না, কিন্তু বসে অনেক কমফোর্ট। এইটা হইতেছে একান্তই আমার মতামত। এই তখন এক্সমোশন ছেড়ে দিছি, আর এর মধ্যে সিবিআর অনেকগুলো কালার চেঞ্জ করছি। মানে একই বাইক 2016-র একটা নিয়েছিলাম মাঝে, তারপর আবার এই যে রেড যেটা আমার কাছে ছিল লাস্ট, এটাও নিয়েছিলাম। আসলে সত্যি বলতে আমরা যখন কোনো একটা ব্র্যান্ড ইউজ করি সেটার প্রতি একটু লয়াল হয়ে যায়, এটা হইতেছে আমাদের একদম কমন একটা টেন্ডেন্সি। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই খারাপভাবে নেয়, অনেকে ভালোভাবে নেয়। ব্র্যান্ড একান্তই আপনার চয়েস, আপনি কিভাবে বসবেন, কীরকম ব্রেকিং চান, কীরকম ব্যালেন্স চান, এটাও কিন্তু আপনার একান্ত নিজস্বই চয়েস। কিন্তু আমি হোন্ডা চালাই বলে ইয়ামাহা পছন্দ না, ইয়ামাহা চালাই বলে হোন্ডা পছন্দ না, বা সুজুকি পছন্দ না, এই জিনিসটা থেকে আসলে আমরা বিরত থাকতে পারি না। আমরা কন্ট্রোভার্সিতে যাবই, এটা আমাদের অভ্যাস। কমফোর্টের জায়গাটার থেকে ভালো, কমফোর্টের জায়গাটা থেকে আগায়া থাকবে, এই কারণে আমি মূলত হোন্ডাই নেই। ইয়ামাহা সব কিছু মিলে ওভারঅল অনেক ভালো, বাট আমি আসলে পার্সোনালি ওই সিটিং পজিশন বা ওই সাউন্ড বা ওই অ্যাগ্রেসিভ ফিলটা আমার পছন্দ হয় না, তাই আমি ইয়ামাহা ইউজ করি না। সো আশা করি আমার যেই পয়েন্ট অফ ভিউ সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি, আপনারাও আশা করতেছি বুঝবেন। আমি যখন বাইকিং লাইফটা শুরু হয় আমার, তখন স্পষ্ট মনে আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলেন, ভাই ব্রাদারদের মধ্যে বলেন, যাদের কাছে বাইক ছিল, আমাদের ইউনিটিটা অনেক ভালো ছিল। তখন এই ধরনের কোনো বিভেদ ছিল না যে যারা ইয়ামাহা চালায় তাদের একটা গ্রুপ হয়ে যাইতেছে, যারা হোন্ডা চালায় তাদের একটা গ্রুপ হইতেছে, বাট এরকম হওয়া উচিত না। আমরা সবাই বাইকার, আমাদের পাশে যে বাইক চালাতেছে সেও একজন বাইকার। নিজেদের জন্য নিজেরা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করা উচিত, আমরা ডিমোটিভেটেড কাউকে না করাটাই ভালো। এটা একান্তই আমার পার্সোনাল মতামত। সবাই আমার সাথে হয়তো বা এক নাও হতে পারেন, বাট দিন শেষে আমরা সবাই বাইকার, সবাইকে সবাই অ্যাপ্রিসিয়েট করাই উচিত। আর এই ছিল আসলে আজকের মতো। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ চৌধুরী সাহেব, সেটাও ইনশাল্লাহ ফলো করবেন আপনারা। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।